আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোর অপেক্ষায় গল্পের চতুর্থ পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। তারপর আর কি করব, আমি ফ্রেশ হয়ে নিচে যেতেই আমার চোখগুলো ডিমের মতো বড় বড় হয়ে গেল। এই মেয়ে এখানে কেমনে? আরে কিছু বুঝতে পারছেন না তো? আচ্ছা বলছি। নিচে তাকিয়ে দেখি জেরিন। তার থেকে আরো অবাক হলাম মনি আপুর মা বাবাকে দেখে। তাহলে আপুকে দেখতে এরাই আসছে। তারপর নিচে আসতে জেরিনের চোখাচোখি হতেই জেরিন চোখ টিপ মারলো। আমি তার এই আচরণে চারপাশে তাকিয়ে দেখলাম কেউ খেয়াল করছে কিনা। না, কেউ দেখেনি। যাক বাবা, বাঁচা গেল। তারপর আঙ্কেল আন্টির কাছে সালাম দিয়ে কিছু কথা বলে জেরিনকে বললাম, আপু কেমন আছেন? জেরিন দাঁত চেপে বলতে লাগলো, ভালো আছি, তুমি? আমিও ভালো আছি। আচ্ছা আপনারা কথা বলেন, আমি একটু আসি। মনি বলল, এই মামুন চল আমাকে ভাবির রুমটা দেখিয়ে দাও তো। মামুন বলল, চলো। এই বলে তাদের আপুর রুমটা দেখাতে নিয়ে গেল। জেরিন বলল, আচ্ছা মামুন ভাইয়া, শুভ কোথায়? মামুন বলল, শুভ রান্না করে আন্টির কাজে সাহায্য করছে। জেরিন বলল, ওমা তাই? শুভ কি রান্না করতে পারে? মামুন বলল, অনেক ভালো। জেরিন বলল, ও আচ্ছা, তাহলে প্রতিদিন খেতে পারবো। মামুন বলল, কি বললে? জেরিন বলল, কিছু না। মামুন বলল, এই তো এই রুমটা। এইদিকে আমি রান্নাঘরে গিয়ে বললাম, আম্মু, ও আম্মু, তুমি গিয়ে আব্বুর সাথে বসে আঙ্কেলদের সাথে আড্ডা দাও, আমি নাস্তা বানাচ্ছি। আম্মু বলল, তুই একা পারবি না, আমি থাকি। আমি বললাম, এই তুমি যাও তো, বলে আম্মুকে রান্নাঘর থেকে বের করে দিলাম। আসলে আমি রান্না করতে পারি, কারণ আমি প্রায় আম্মুর সাথে রান্নার কাজে হাত বাড়াই তাই। এইদিকে মনি আর জেরিন আপুর রুমে ঢুকে দেখলো আপু সেজে বসে আছে। মনি বলল, এই ভাবি তুমি বসে আছো কেন? আপু বলল, যেতে ইচ্ছা করছে না। জেরিন বলল, আরে চলো তো। মনি বলল, আজ রাসেল ভাইয়া দেখলে তোমার উপর ক্রাশ খাবে, এই বলে দিলাম। রাসেল হচ্ছে মনি আপুর বড় ভাই। মনির কথা শুনে আপু যেন লজ্জা পেতে লাগলো। জেরিন বলল, আরে লজ্জা পেতে হবে না, চলো তো ভাবি। তারপর আপুকে ভালো করে সাজিয়ে নিচে নিয়ে আসতে লাগলো। এইদিকে মনিদের আপুর রুম দেখিয়ে মামুন চলে আসলো আমার কাছে। আমি আর কি করব, তাকে কাজে লাগিয়ে দিলাম। মামুন বলল, শালা আমি তোর মেহমান নাকি কাজের লোক? আমি বললাম, দুইটাই। আগে আমাকে বলিসনি কেন? মামুন বলল, মনি বলতে মানা করেছে। আমি বললাম, ও আচ্ছা, বেশি কথা না বলে তাড়াতাড়ি হাত চালা। মামুন বলল, ছালা, নিজে তো কাজ করছে আবার আমাকে দিয়েও করাচ্ছে। আল্লাহ এদের বউ জানো হেতের দিয়ে সারা জীবন রান্না করায়। এইদিকে আপুকে সাজিয়ে নিচে নামাতে থাকে। তখন জেরিনের চোখ গেল রাসেল ভাইয়ার দিকে। জেরিন বলল, মুনি দেখ তোর ভাই কেমন ভাবির দিকে তাকিয়ে আছে, মনে হয় জীবনে মেয়ে দেখেনি। তারপর আপুকে নিচে নামিয়ে আম্মুর পাশে বসালো। এখনও রাসেল ভাই তাকিয়ে আছে। আঙ্কেল বলল, মাশাল্লাহ, আমাদের মেয়ে পছন্দ হয়েছে। আব্বু বলল, আলহামদুলিল্লাহ, এটাই তো ভালো। আম্মু বলল, আচ্ছা ওদের একা কিছু কথা বলতে দিলে কেমন হয়? আন্টি বলল, ভালো হয়। আব্বু বলল, যাও মা, রাসেল বাবাকে নিয়ে যাও, তোমরা একা কথা বলো। এরপর আপু দুলাভাইকে নিয়ে চলে গেল। জেরিন বলল, আপু তোমরা থাকো, আমি একটু রান্নাঘর থেকে আসি, কেমন? মনি বলল, আচ্ছা যা। আর মামুনকে তো দেখতে পারছি না, যাই তাকে একটা কল দিই। মামুন বলল, দোস্ত তোর ভাবি কল দিয়েছে, তাড়াতাড়ি যেতে হবে। আমি বললাম, আচ্ছা যা, তাড়াতাড়ি আসবি। মামুন বলল, এই বলে মামুন চলে গেল। অনেকেই বলে খেলা দেখার মজা ঠিকই আছে, কিন্তু আসল টেনশন আর থ্রিলটা আসে তখনই যখন নিজের অনুমানটা সঠিক হয়। আমরা জানি আপনারাও চান একটু আলাদা এক্সাইটমেন্ট, তবে সেই এক্সাইটমেন্ট হোক স্মার্ট আর সেফ। এজন্য আমরা এনেছি একটা ভিন্ন প্ল্যাটফর্ম, যেখানে খেলার উপভোগ করার পাশাপাশি আপনার অনুমানও থাকবে গেমের অংশ। এখানে সবকিছু সহজ, ঝামেলাহীন এবং সেফভাবে করা হয়েছে। শুধু ম্যাচ উপভোগ করুন আর অনুমান করে গেম খেলে দেখুন আপনার স্পোর্টস সেন্স কতটা শক্তিশালী। আর এখানে লেনদেন করতে পারবেন সরাসরি বিকাশ, নগদ, রকেট দিয়ে। ভাবুন তো, আপনার সঠিক সিদ্ধান্ত যদি আপনার ছোট্ট একটা বাড়তি আনন্দ এনে দেয়, তাহলে গেমটাই অন্যরকম লাগবে। যা শুনলেন এটা শুধু শুরু, আসল জিনিসটা পিন করা কমেন্টে আছে, একবার দেখে নিন, মিস করলে আফসোস করবেন। আর হ্যাঁ, আমার প্রোমোকোড কিন্তু SPN, এটা দিয়ে রেজিস্ট্রেশন করুন, সেখানে থাকছে আরো চমক। এইদিকে আমি আমার মতো কাজ করতে লাগলাম। হঠাৎ কেউ একজন আমার কাঁধে হাত রাখলো। আমি বললাম, এই মামুন, কাঁধে হাত না দিয়ে কাজে হাত লাগা। আচ্ছা আমাকে কি কাজ করতে হবে? এইবার আমি চমকে উঠলাম। এই মামুন, তোর গলা আর বলতে পারলাম না। তুমি এখানে এখানে কেন? জেরিন বলল, আমি এখানে কেন? অবাক হলে? আমি বললাম, কে অবাক হবে? তুমি এখান থেকে যাও। জেরিন বলল, ও মাই বাবুর্চি বর, এত ভয় কেন পাচ্ছ? এটা বলতে জেরিন আমার গালে আঙ্গুল দিয়ে স্লাইড করতে লাগলো। আমি জেরিনের এইরকম করাতে ভয়ে হাত পা কাঁপতেছে। জেরিন বলল, কি গো, এটুকুতে এই অবস্থা? আচ্ছা এখন বলো, আমাকে ওইখানে আপু কেন বলছো? এই বলে আমার কলার ধরে জেরিন তার কাছে টেনে নিল। এখন জেরিনের গরম নিঃশ্বাস আমার গায়ে পড়তে আমার পুরো শরীরে এক ঝড় বইতে লাগলো। এক অজানা স্থিরতা কাজ করছে। আমি জেরিনের চোখের দিকে তাকিয়ে আছি, আর জেরিন আমার চোখের দিকে। আমার যেন চোখ দুটো জেরিনের মায়াবী টানা টানা চোখের দিকে আটকে আছে। আমি এক ধ্যানে তাকিয়ে আছি,
আমার মনে হচ্ছে আমি এই মায়াবী চোখ আর কোথাও দেখিনি। এত মায়াবী চোখ কারো হতে পারে? তখনই সরি মনে হয় ডিস্টার্ব করলাম। কারো কথার আওয়াজ শুনে আমার ধ্যান ভাঙতে আমি আবার কাজে মনোযোগ দিলাম। এইদিকে জেরিন লজ্জা পেয়ে চুপচাপ চলে গেল আর মনে মনে বলতে লাগলো, শালা আর আসবার টাইম পেল না। মামুন বলল, তাইলে মামা তলে তলে এটা চলতেছে আর আমরা বললেই হরতাল। আমি বললাম, কি বলতে চাস? মামুন বলল, থাক বলতে হবে না, এখন বল নাস্তা বানানো কতটুকু হয়েছে? আমি বললাম, এই তো সব শেষ, তুই এখন আমাকে রেডি করে দিবি আর আমি নিয়ে যাব। মামুন বলল, আচ্ছা আমি দিচ্ছি। এরপর আমরা দুইজন মিলে সব রেডি করে ডাইনিং টেবিলে নিয়ে গেলাম আর সবকিছু তাদের সাফ করে একপাশে দাঁড়িয়ে রইলাম। তখন জেরিনের মা বলে উঠল, বাহ বাহ, সবখানে দেখি মেয়েরা নাস্তা বানায় আর এখানে দেখছি ছেলে। বিয়াই, আপনার ছেলে তো অনেক লক্ষ্মী, যে আপনার ছেলের বউ হবে সে অনেক লাকি হবে। তখন জেরিন বলে উঠল, বউ আর কেউ হওয়া লাগবে না, তোমার মেয়েকে দিয়ে দাও। এটা বলেই জেরিন জিব্বাতে কামড় দিল। ইস, কি বলে দিলাম আবেগের ঠেলাই। আমি তো এই মেয়ের কথা শুনে চোখ বড় বড় করে সবার দিকে তাকালাম। তখন জেরিন শুকনো একটা হাসি দিয়ে বলল, কি হলো, সবাই এইভাবে তাকিয়ে আছো কেন? আরে আমি তো মজা করলাম। বাঁচা গেল, এই নিয়ে আমার মান সম্মান খেয়ে ছাড়বে মনে হয়, এখান থেকে কেটে পড়া ভালো। এই বলে সেখান থেকে চলে আসলাম। এইদিকে তারা নাস্তা করে উঠতে উঠতে বলল, আঙ্কেল বলল, আচ্ছা বিয়াই, তাহলে সামনের সপ্তাহে শুভ কাজটা সেরে ফেলবো কেমন? আব্বু বলল, সেটা আর বলতে, এটা আপনারা আগে বলছেন, এখন আবার বলার কি আছে? আঙ্কেল বলল, তাই এমনি বললাম। আচ্ছা আজ তাহলে আসি আমরা কেমন? আম্মু বলল, সে কি রাতের খাবার খেয়ে যাবেন? আন্টি বলল, বান্ধবী না রে, আরেকদিন, আজ না, ভাইদের ওখানে অনেক আয়োজন আছে। এরপর আম্মু আব্বুর অনেক জোরাজোরি করছে, বাট তারা থাকলো না। এইদিকে যাওয়ার সময় হারামজাদি আবার চোখ টিপ মেরে গেল। আমার মনে হয় এই মেয়ের ঝামেলায় আর শান্তিমতো বাঁচতে পারবো না। এইদিকে সেই সকাল থেকে নীলার ফোনে ফোন দিয়েই যাচ্ছে, কিন্তু ফোন বন্ধ দেখাচ্ছে। নেহাল বলল, হঠাৎ কি হলো নীলার? সে তো এমন করে না। তার মানে না, এটা হতে পারে না। আচ্ছা আবার কল দিয়ে দেখি। নেহাল এইবার নীলার ফোনে ফোন দিতে নীলা ফোন ধরল। নেহাল বলল, এই তোমার কি হয়েছে বলো তো? সেই সকালে বলছো ভালো লাগছে না, তাই কল কেটে দিলাম, তারপর থেকে কল করতেই আসি, কিন্তু মোবাইল বন্ধ। আসলে তুমি কি চাইছো? নীলা বলল, আমার ভালো লাগছিল না, তাই ফোন বন্ধ করে ঘুমিয়ে গেছি, মাত্র উঠলাম। নেহাল একটা হাসি দিয়ে বলল, মিথ্যা কেন বলছো? সেই সকাল 10টা থেকে ঘুম গেলে আর এখন রাত 8টা বাজে, মিথ্যা বলার জায়গা পাও না আমার সাথে, তাই না? নীলা বলল, আজব, আমি কেন মিথ্যা বলবো? আমার ভালো লাগছিল না তাই ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। নেহাল বলল, ও সরি। আচ্ছা বাবু চলো, কাল আমরা কোথাও ঘুরতে যাই। নীলা বলল, না আমার শরীর খারাপ, তাই বলছি কাল না অন্য একদিন। নেহাল বলল, তুমি সব সময় এমন করো, আজ না অন্য একদিন, এইভাবে আর কতদিন? আমি তো আর সহ্য করতে পারছি না। নীলা বলল, তুমি কি সহ্য করতে পারছো না? আমি তো কিছুই বুঝলাম না। নেহাল বলল, তেমন কিছু না, মানে তোমার সাথে কখনো ঘোরা হয়নি, তাই বলছি। আচ্ছা তোমার যখন ভালো লাগছে না তাহলে বাই। নীলা বলল, ও আচ্ছা বাই। এইদিকে রাতের খাবার খেয়ে এখন বিছানাতে শুয়ে আছি। সেই কখন থেকে ঘুমানোর ট্রাই করছি, কিন্তু ঘুম আসছে না। চোখ বন্ধ করতে রান্নাঘরের দৃশ্যটা আমার চোখের উপর ভাসতেছে। এই মেয়ে মনে হয় আমাকে শান্তি মতো ঘুমাতেও দিবে না। যখনই চোখ বন্ধ করতে যাব তখনই বারবার একই ঘটনা সামনে আসতেছে। কাজল কালো টানা টানা চোখ, মায়াভরা মুখ বারবার আমার ঘুমের ব্যাঘাত ঘটাচ্ছে। চোখে আছে কাজল, কানে আছে দুল, ঠোঁটে যেন রক্তে রাঙা ফুল, চোখে একটু ছোট, মুখে মিষ্টি হাসি। এমন একজন মেয়েকে সত্যি আমি ভালোবাসতে চেয়েছি। না, আমি এটা কি ভাবছি? একজনের মায়াতে পড়ে আমি অনেক কষ্ট করছি, আর কারোর মায়াতে পড়তে চাই না কারো ভালোবাসায়, হতে চাই না কারোর অবহেলার পাত্র। কোনো মতে তার কথা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে আমি ঘুমিয়ে গেলাম। এইদিকে সকালবেলায় নীলার ভালো লাগছে না, তাই সে নিজেই একা একা ঘুরতে গেল নদীর ধারে। সেখানে গিয়ে একটা গাছতলে বসে থাকলো কিছুক্ষণ। যাওয়ার পর হঠাৎ নীলা নেহালকে দেখতে পেলাম, তাই ভাবলো ছেলেটা বলেছে আজ ঘুরবে, কিন্তু আমি মানা করেছি। যাই, এখন সারপ্রাইজ দিয়ে আজ পুরো দিন নেহালের সাথে ঘুরবো আর মনটা ভালো হয়ে যাবে। এগুলো ভেবে নীলা নেহালের কাছে যেতে লাগলো। নীলা নেহালের কাছে কিছুটা যেতেই হঠাৎ থমকে গেল, কারণ নীলা দেখলো একটা মেয়ে দৌড়ে এসে নেহালকে পেছন থেকে জড়িয়ে ধরছে, এবং তাদের কথাগুলো শুনে নীলার চোখ দিয়ে পানি পড়ছে। তাদের কথাগুলো এমন ছিল, মেয়েটি বলছে, ও মাই জান, কলিজা, তোমার সাথে অনেকদিন পর দেখা। নেহাল বলল, কি করব জান, এখন অনেক ব্যস্ত, কাজে বিজি থাকি তো, তাই আর কি, সরি। মেয়েটি বলল, আরে সমস্যা নেই, প্রতিদিন তো ফোনে কথা হয় আমাদের। নেহাল বলল, আচ্ছা চলো, আজ অনেক মজা করব, অনেক জায়গায় ঘুরবো জান। মেয়েটি বলল, অনেক মজা হবে জান। নীলা তাদের এই কথাগুলো শুনে তার চোখে জল আর আটকে রাখতে পারছে না। তারপর নীলা তাদের সামনে গিয়ে নেহালের গালে ঠাস ঠাস করে থাপ্পড় দিল। মেয়েটি বলল, এই মেয়ে, তোমার তো সাহস কম না, আমার বিএফকে থাপ্পড় মারা? কে তুমি? নীলা বলল, সেটা আপনার বিএফকে জিজ্ঞেস করো, শালা লুচ্চা জানোয়ার, এইরকম আর কয়জন মেয়ের জীবন নিয়ে খেলা করছিস?
নেহাল বলল, আসলে নীলা তুমি যেটা বুঝতেছো সেটা না। নীলা বলল, চুপ, যা বুঝার আমি পেছন থেকে সব কথা শুনেছি, বুঝছি, তুই আর আমার সাথে কোনো যোগাযোগ রাখবি না বলে দিলাম। এই বলে নীলা কান্না করতে করতে চলে গেল। এইদিকে আমি আর মামুন কলেজে আমাদের আড্ডার জায়গাতে বসে আছি। তখন কোথা থেকে জেরিন এসে আমার পাশে বসে বলে উঠলো, কি মিস্টার, কেমন আছো? আমি বললাম, এই তুমি এখানে কেন, আর হঠাৎ আমার পাশে বসলে কেন? ওঠো, তাড়াতাড়ি ওঠো। এইবার জেরিন আমার পাশে আরো চেপে বসে বলল, বাহ, আমার কলেজ আর আমি আসবো না, এটা কি করে হয়? আর আমি তো অন্য কারোর পাশে বসছি না, আমি তো থাক কমু না শরম করে। আমি বললাম, তোমার কলেজ মানে? জেরিন বলল, আমি এখানে ট্রান্সফার হয়ে এসেছি, তোমার কোনো সমস্যা? আমি বললাম, আজব, আমার কেন সমস্যা হবে? তুমি কোথায় আসবে, কোথায় ভর্তি হবে, এটা তোমার বিষয়। জেরিন বলল, গুড, এখন চলো একটু ঘুরে আসি। আমি বললাম, না, আমার ক্লাস আছে, আমি ঘুরতে যেতে পারবো না। জেরিন বলল, আরে চলো তো, বেশি কথা না বলে। আমি বললাম, এই মামুন চল, ক্লাসে চল, এই মেয়ের সাথে কথা বলতে পারবো না। মামুন বলল, আরে বেচারি বলছে, নিয়ে জানা। আমি বললাম, তোর ভালো লাগলে তুই যা, আমি গেলাম। এই বলে আমি চলে আসলাম ক্লাসে। জেরিন বলল, মামুন ভাইয়া, তোমার বন্ধুটা এমন কেন? একটু সুন্দরভাবে কথাও বলতে পারে না কেন? মামুন বলল, শুভ এমনই। আচ্ছা তুমি তাহলে ক্লাসে যাও, আমি ক্লাসে যাই। জেরিন বলল, আচ্ছা ভাইয়া। এইদিকে নীলা বাসায় এসে রুমের দরজা বন্ধ করে কান্না করতে লাগলো। তখনই নীলা, আরে আমি কেন কান্না করব? ধোকা তো ওই নিহালের বাচ্চা দিছে, এতে আমার কি দোষ? আমি কেন ধোকাবাজের জন্য কান্না করব? না, আমি আর কান্না করব না। এইদিকে আমরা এক এক করে সব ক্লাস শেষ করে যখন ক্লাস থেকে বের হলাম, তখন সামনে তাকিয়ে দেখি মনি আর জেরিন। এরা এখানে কেন? তখন মনি বলল, চলো মামুন, আজ ঘুরতে যাবো, আসো। আমি বললাম, আচ্ছা মামুন, তোরা তাহলে যা, বাই, কাল দেখা হবে। মনি বলল, ও মা, তুমি চলে যাবা মানে কি? তুমিও আমাদের সাথে যাবা? আমি বললাম, আমি কেন যাব? শুধু শুধু তোমাদের মধ্যে থেকে কাবাবে হাড্ডি হয়ে লাভ নেই। মনি বলল, আমরা দুইজন কোথায়, জেরিনও যাবে, চলো তো এখন। আমি বললাম, তাহলে তো আমি আরো যাব না, তোমরা না হয় ঘুরে আসো। এই বলে হাঁটা ধরলাম। মনি বলল, আরেক পা দিলে আমি ভাবিকে কল দিব, মানে তোমার আপুকে। আমি তখনই থেমে গেলাম। আমি বললাম, তো কল দিয়ে কি বলবেন শুনি? মনি বলল, আমি বলবো তুমি সিগারেট খেয়েছো। আমি একটু হেসে বললাম, সেটা আপু বিশ্বাস করবে না। জেরিন বলল, মনি, আমি সাক্ষী দিব, তারপর দেখবা কি করে ভাবি। এদের এই সব কথা শুনে আমি ভয় পেয়ে গেলাম, কারণ আমি আপুর সাথে যত দুষ্টামি করি না কেন, আমার কোনো ভুল হলে আপু আমাকে ছাড়ে না। অনেক ছোট থাকতে একবার আমি একটা কাগজকে সিগারেট বানিয়ে খেতে লাগলাম, তখন আপু আমাকে দেখে ফেলছে, তারপর আর কি অনেক মারছে। মনি বলল, এখন যাবে কি না বলো, হ্যাঁ বা না? আমি ইচ্ছা না থাকা সত্ত্বেও বললাম এরপর মামুন দুইটা রিক্সা ডাকলো, তারপর আমি মামুনকে আমার সাথে টেনে বসালাম। তখন মনি আর জেরিনকে দেখলাম তারা রিক্সায় না উঠে দাঁড়িয়ে আছে। আমি বললাম, তোমরা দাঁড়িয়ে আছো কেন? মনি বলল, দাঁড়িয়ে আছি মানে, তুমি আমার জামাইকে তোমার রিক্সায় উঠালে কেন? আমি বললাম, দেখো, আজ একটু ম্যানেজ করো, তোমরা দুইজন মেয়ে, তাই এক রিক্সায় ওঠো। জেরিন বলল, মিনি, ভাবিকে কল দাও তো। আমি বললাম, এই না না, এই মামুন, রিক্সা থেকে নাম, এক্ষুনি নাম। কি এক ঝামেলাতে পড়লাম রে বাবা, কোন হাগলে কইছে আমারে কক্সবাজারে যাওয়ার জন্য? মনে মনে বললাম। মামুন বলল, তোদের ঝামেলাতে মনে হয় আমাকে মেরে ফেলবি। এই বলে মামুন নেমে গেল, আর সাথে সাথে জেরিন আমার রিক্সায় উঠে গা ঘেঁষে বসলো। আমি বললাম, এই তুমি এইরকম করছে কেন? আমি তো তোমাকে একবার বলছি আমার পক্ষে সম্ভব না। তাহলে? জেরিন বলল, তাতে আমার কি, আমার পক্ষে সম্ভব। দেখো, আমি তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসি। আমি বললাম, আগে থেকে মানে? জেরিন বলল, মনে আছে 1 বছর আগে মামুনের জন্মদিন হয়েছিল? আমি বললাম, তো কি হয়েছে? জেরিন বলল, আমি তোমাকে সেখানে দেখেছিলাম এবং সেই থেকে পছন্দ করে ফেলেছি। আর কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি নিজেই বলতে পারবো না। আমি যখন তোমাকে বলবো ভেবেছি, তখন জানতে পারি তোমার রিলেশন আছে এবং তুমি নাকি সেই মেয়েকে অনেক ভালোবাসো, তাই আর বলিনি। তুমি বিশ্বাস করো শুভ, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া আমি অপরিপূর্ণ, তুমি এলেই আমি পরিপূর্ণ। আমি 1000 বছর ধরে তোমারই অন্তরের প্রেমের শিকা হয়ে জ্বলতে চাই। শুধু একটি কথা মনে রেখো, এই জীবনে তুমি ছাড়া আর কেউ নাই। হারিয়ে যেতে ইচ্ছা করে অনেক দূরে, যেখানে রয়েছে তোমার ভালোবাসার সুখের নীর, আর সেই নীর কাটিয়ে দিতে চাই শত জনম। আমি কল্পনার সাগরে ভেসে চলে যাই, যাব তোমার হৃদয় সৈকতে, তুমি দিবে না ধরা শেষ নিঃশ্বাস পর্যন্ত। পাশে থাকার নাম হচ্ছে ভালোবাসা। প্রিয়, আমাদের যেন ঝগড়া হয় কিন্তু বিচ্ছেদ নয়। এমন একটা ভরসার হাত পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার, আমি সেই ভাগ্যটা পেতে চাই। আমি জেরিনের কথাগুলো শুনে অবাক আর অবাক হচ্ছি, আর তার দিকে একদিনে তাকিয়ে আসি। কি বলে এই মেয়ে, সব তোমার মাথার উপর দিয়ে যাচ্ছে। জেরিন বলল, ওই কি হলো, তুমি আবার কোথায় হারিয়ে গেলে? ওই শুভ, কোথায় হারিয়ে গেলে? এই বলে ধাক্কা দিতে আমি বললাম, কই কিছু না তো, কি হয়েছে? জেরিন বলল, নামো, আমরা নদীর পাড়ে চলে এসেছি। আমি জেরিনের কথা মতো নেমে ভাড়া দিয়ে মনি আর মামুনের সামনে গেলাম, তারপর একসাথে ঘুরতে লাগলাম। কেউ যদি দেখে আমাদেরকে তাহলে নিশ্চিত বলে দিবে আমরা দুইজন জিপ নিয়ে ঘুরতেছি।
কিন্তু আমি তো জানি আমি কি নিয়ে ঘুরতেছি। মনি বলল, শুভ, জেরিন, তোরা তাহলে অন্যদিকে ঘোর, আমরা এইদিকে ঘুরি। জেরিন বলল, বলে আমার তার হাত দিয়ে জড়িয়ে ধরে হাঁটতে লাগলো। আমি বললাম, এই কি করছো, সবাই দেখতেছে তো, হাত ছাড়ো বলছি। জেরিন বলল, না, আমি হাত ছাড়তে পারবো না, প্লিজ হাতটা ধরি, তুমি আমাকে তো ভালোবাসবে না, অন্তত হাতটা ধরতে দাও, প্লিজ প্লিজ। জেরিন একদম ছলছল চোখে আমাকে এই কথাটা বলল, তাই আর মানা করতে পারিনি। তারপর অনেকক্ষণ ঘুরে মনি আর জেরিনকে বাসায় পৌঁছে দিয়ে আমরা আমাদের বাসায় চলে আসলাম। বিকালটা গেম খেলতে খেলতে চলে গেল। রাতে পড়তে বসে খালি জেরিনের কথাগুলো আমার কানে বাজতেছে। আচ্ছা, জেরিন কি আমাকে সত্যি ভালোবাসে নাকি এইসব আবেগ? ভয় লাগে আবার কারো মায়াতে। হারিয়ে ফেলেছি মানসিক শান্তি, কারো আলোকিত শহরে হাঁটতে চাই না, নিখোঁজ হয়ে থাকতে চাই আমি আমার শহরে। তাই তো আমি জেরিনকে ভালোবাসতে চাই না। আচ্ছা, জেরিন যেমনভাবে আমাকে ভালোবাসি বলছে, আদৌ কি তেমনভাবে ভালোবাসে আমাকে? দূর, এইসব আমি কি ভাবছি। শুভ, পড়াতে মন দে, পড়াতে মন দে। তারপর কিছুক্ষণ পড়তে আম্মু খাবার খেতে ডাকলাম, তাই খেতে গেলাম। খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে বসতেই কে জানি ফোন করলো। তাকিয়ে দেখি জেরিন। আমি বললাম, হ্যালো। জেরিন বলল, আরে মেরি জান, কি করতা হে? আমি বললাম, তোমারই জান নাস্তা হে। জেরিন বলল, ওমা তাই? আমাকে বলতাম বাসায় এসে নাচতাম দুইজন একসাথে। আচ্ছা, বিয়ে হলে নাচবনি, কেমন? এখন একটু কষ্ট করে নিজে নাচো। আমি বললাম, বাল নাচবা? আমি কি বলেছি তোমাকে বাবু সোনা জান এগুলো বলতে? মানা করছি না? জেরিন বলল, তাতে কি হয়েছে, আমি ডাকবো, 100 বার ডাকবো, জান জান জান। আমি বললাম, উফ, থামো। এই, তোমার মাথা থেকে আমার ভালোবাসার ভূত কখন যাবে? জেরিন বলল, যখন এই দেহ থেকে প্রাণ থাকবে না তখন। আমি বললাম, জেরিন পাগলামি করো না, তুমি আমার থেকে ভালো কাউকে পাবে। জেরিন বলল, আমার অন্য কাউকে লাগবে না, আমার তোমাকেই লাগবে। এই শোনো না। আমি বললাম, কি? জেরিন বলল, ভালোবাসি, অনেক ভালোবাসি। আমি বললাম, ধ্যাত, ভালো লাগে না। জেরিন বলল, আচ্ছা খাবার খেয়েছো? আমি বললাম, তুমি? জেরিন বলল, খেয়েছি। আমি বললাম, ও। জেরিন বলল, আচ্ছা একবার বলো না। আমি বললাম, কি বলবো? জেরিন বলল, ভালোবাসি। আমি বললাম, দেখো এটা হয় না। জেরিন বলল, আমিও জানি তুমি আমাকে পছন্দ করো, কিন্তু কি কারণে বলতেছো না সেটা জানি না। আমি বললাম, এটা তোমার ভুল ধারণা, আমি তোমাকে পছন্দ করি না, তুমি আমাকে ভুলে যাও। জেরিন আমার সাথে থাকলে শুধু কষ্ট পাবে। জেরিন বলল, হোক না, যত কষ্ট হোক, যত বিপদ হোক, আমি চাই সকল পরিস্থিতিতে তোমার পাশে থাকতে। দিবে না আমাকে সেই সুযোগ? আমি বললাম, পারবো না, সরি। এখন মনে হচ্ছে মেয়েটা কান্না করতেছে, কি করব আমি? আমি যে এই ভালোবাসায় পড়তে চাই না, আমি অসহায়। জেরিন বলল, আচ্ছা ভাই, ভালো থেকো। একটা কথা মনে রাখবে, তুমি আমাকে যত ইগনোর করো না কেন, যত আমার কাছ থেকে দূরে সরে যাও না কেন, আমি কিন্তু তোমার পাশে থাকবো এবং তোমার অপেক্ষায় আছি মরণ পর্যন্ত। এই বলে জেরিন ফোনটা কেটে দিল। আজ কেন জানি জেরিনের কান্না বাঁকা কষ্ট শুনে নিজের ভিতরে অদ্ভুত কিছু হচ্ছে, কিন্তু আমার মনে কি চলছে সেটা আমি নিজেও অনুভব করতে পারছি না। আসলে জেরিনকে আমার ভালো লাগে না তা না, কিন্তু ভয় লাগে সে যদি নীলার মতো আমাকে অবহেলা করে, সে যদি আমাকে ছেড়ে চলে যায়, তাই আমি তার থেকে দূরে থাকি। এগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম নিজেও জানি না। সকালবেলায় মা চেঁচামেচিতে উঠে পড়লাম। আজ থেকে আমার অনেক কাজ, কারণ আর মাত্র 5 দিন আছে আপুর বিয়েতে। এই 5 দিন কলেজে যাবো না। তারপর ফিরে এসে রুম থেকে বের হয়ে নাস্তা করে আব্বুর কাছে গেলাম। তারপর আব্বুর থেকে কাজ বুঝে নিয়ে আমি কাজ শুরু করে দিলাম। আমার কাজ প্রতিদিন বাজার করা, বাড়ি কিভাবে সাজাবে সেটা দেখানো, তারপর মেহমানদের দেখাশোনা করা, অনেক কাজ, যেটা হচ্ছে বিয়ের আগের দিন থেকে শুরু হবে। এখন আমার মূল কাজ হচ্ছে দাওয়াত দেওয়া। আমি আর আব্বু মিলে দাওয়াত দেওয়া শুরু করলাম। দাওয়াত সম্পূর্ণ করতে আর গরু কিনতে, বিয়ের শপিং করতে এবং বাড়ি সাজানোর কাজের দায়িত্ব পালন করতে, আর ছোট বড় অনেক কাজ করতে করতে কিভাবে যে 3 দিন চলে গেল নিজেও জানি না। এই 3 দিনে জেরিন আমার সবসময় খোঁজখবর নিত, খাবার খেয়েছি কিনা, ভালোভাবে চলতে, সাবধানে কাজ করতে, হ্যান ত্যান। তারপর কথা বলা শেষে বলতো ভালোবাসি। আসলে তার এরকম কেয়ারিং আমাকে মুগ্ধ করে তুলছে। 4র্থ দিন, আজ বৃহস্পতিবার, আজ গায়ে হলুদ, কাল বিয়ে। এখন বিকাল, ছাদে দাঁড়িয়ে আছি আকাশের দিকে তাকিয়ে। আর কিছু ঘন্টা মাত্র, তারপর আপু অন্যের বাড়ি। এটা ভাবতে কান্না পাচ্ছে আমার। এতদিন ঝগড়া, ভালোবাসা, খুনছুটি। আপু চলে গেলে আমি কার সাথে ঝগড়া করব? কারণ আমি আপুকে অনেক ভালোবাসি। আজ বাদে কাল আপু চলে যাবে। মনটা চাইছে আপুকে জোর করে কাছে রেখে দিই। বলতে চাইতেছে মনটা, আপু আমাকে ছেড়ে যাস না, আমি তোকে ছাড়া থাকতে পারবো না। আসলে বোন আমাদের জীবনে কত বড় একটি আশীর্বাদ, সেটা কেবল যাদের একটি বোন রয়েছে তারাই বুঝতে পারে। আমাদের উচিত আমাদের বোনকে ভালো খেয়াল রাখা, কারণ তারা আমাদের নিঃস্বার্থভাবে ভালোবাসে, যা কিছু মানুষ বুঝতে পারে, আবার কিছু মানুষ বুঝতে পারে না। এইসব ভাবতেছি, তখন কেউ আমার কাঁধে পিছন থেকে হাত দিল। তাই নিজেকে স্বাভাবিক করে চোখের পানি মুছে পিছন ঘুরে দেখি আপু। আপু বলল, কিরে তুই কান্না করছিস কেন? আমি বললাম, কই আমি কান্না করছি? আপু বলল, দিব একটা, কেন কান্না করছিস সেটা বল। আমি বললাম না আমি কান্না করছি না। আপু বলল, ও আমি এখন তো পর হয়ে গেছি, আর মাত্র কিছু ঘন্টার অতিথি।
তাই এখন থেকে পর ভাবছিস তাই না? আমি বললাম, আপু তুই এমন কথা বলতে পারলি? আপু বলল, বলবো না তো কি করব? তুই আমাকে বলছিস না কেন, কেন কান্না করছিস? আমি বললাম, আচ্ছা সরি, ভুল হয়েছে, আমি কান্না করতেছি তোমার কথা ভেবে। আপু বলল, কেন, আমার আবার কি হইল? আমি বললাম, তোমার কিছু হয়নি, কিন্তু পুরনো কথা ভেবে কান্না পাচ্ছে। প্রতিদিন বিকালে আমি খেলার জন্য আর তুই নাটক দেখার জন্য টিভির রিমোট নিয়ে ঝগড়া করতাম। খাবার টেবিলে তোর প্লেট থেকে ডিম চুরি করে খেতাম, পরে তুই রাগ করলে আমারটা তোকে দিয়ে দিতাম। প্রতিদিন ছোট কথা নিয়ে ঝগড়া করতাম। এখন ভাবতেছি তুই চলে গেলে আমি কার সাথে এইসব করব? আপু এখন ইচ্ছে করছে তোকে লুকিয়ে রাখতে, কিন্তু কি করব বল আপু? তোকে ছাড়া আমার বাড়িতে দিন কিভাবে কাটবে? বল আপু বল। আমি কথা শেষ করতে না করতে আপু আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আপুর সাথে সাথে আমিও কান্না করে দিলাম। তারপর আপু আমাকে ছেড়ে দিয়ে বলল, আমার তো ইচ্ছে করে এখানে থেকে যেতে, তোর সাথে সারাদিন ঝগড়া খুনসুটি করতে, কিন্তু কি আর করব বল, মেয়েদের জীবন তো এমনই। ছোট থেকে বড় হওয়া বাপের বাড়িটাকে একসময় ছেড়ে পাড়ি জমাতে হয় অন্যের বাড়ি। মেয়েদের জন্য তার বাপের বাড়ি হচ্ছে বেড়ানোর জায়গা। তুই একদম চিন্তা করিস না, আমি তো একেবারের জন্য চলে যাচ্ছি না, আমি মাঝে মধ্যে বেড়াতে আসবো। আমি বললাম, সত্যি? আপু বলল, সত্যি। আমি বললাম, তখন আসলে আমার সাথে ঝগড়া করতে হবে কিন্তু। আপু একটু হাসি দিয়ে বলল, পাগল ছেলে, করবো ঝগড়া, এখন নিচে চল নাস্তা করব। আমি বললাম, সত্যি আপু, তুমি না অনেক ভালো, চলো নাস্তা করব, কিন্তু তুমি আমাকে খাইয়ে দিবে। আপু বলল, আচ্ছা দিবনি, এখন চল। এরপর আমরা দুই ভাই বোন নাস্তা করতে নিচে চলে আসলাম। এইদিকে নীলা ভাবতেছে, শুভকে এই কয়দিন কলেজে দেখলাম না, ফোন দিচ্ছি কিন্তু ধরছে না, কি করব এখন আমি? আমার যে ওর কাছে ক্ষমা চাইতে হবে, নাহলে আমি নিজেকে অপরাধী ভাববো। এইদিকে নিহাল বসে বসে ভাবছে, সবই শুভর বাচ্চার জন্য হয়েছে। শালা যেই দিন থেকে আমার কলেজে এসেছে সেই দিন থেকে নীলা কেমন যেন হয়ে গিয়েছিল। কুত্তার বাচ্চার জন্য আমার স্বপ্নের 12টা বেজে গেল, ওকে তো আমি ছাড়বো না। ওই শালা থাকতে আমার স্বপ্ন কখনোই পূরণ করতে পারবো না। এই বলে নিহাল কাকে যেন কল দিল। হ্যালো ভাই, এতদিন পর কল। নিহাল বলল, বেশি কথা বলতে পারবো না, তোকে যেটা বলছি সেটা আগে শোন। কি সব বুঝতে পারছিস? ভাই। নিহাল বলল, কাজটা যেন তাড়াতাড়ি হয়। এই বলে কলটা কেটে দিল। এইদিকে আমি নাস্তা করে মেহমানদের আপ্যায়ন করতে লাগলাম। গায়ে হলুদে সব কাজকর্ম শেষ করে রাত 2টার দিকে নিজের রুমে গিয়ে গায়ে লিয়ে দিলাম। শালার মামুন যদি এখানে থাকতো তাইলে আমার কাজটা অনেক সুবিধার হতো, কিন্তু কি আর করবে, বিয়ে হচ্ছে তার খালাস ছেলে, তাও আবার তাদের বাড়িতে। অনেক ক্লান্ত ছিলাম, চোখ বন্ধ করতে যে কখন ঘুমিয়ে গেলাম নিজেও বলতে পারবো না। সকালবেলায় তাড়াতাড়ি করে উঠে আবার কাজে লেগে পড়লাম। কাজ করতেছি এমন সময় আমার ফোনে কল আসলো। আমি বললাম, হ্যালো, কে বলছেন? একটা মেয়ে বলে উঠলো, আমি বলছি। আমি বললাম, আমিটাকে একটু বলবেন? তুমি আমাকে চিনতে পারছো না শুভ? আমি বললাম, আমি আপনাকে চিনতে পারছি না, দয়া করে রাখেন। এই বলে ফোন কেটে দিলাম। তোর এমনিতে কাজের জ্বালায় বাঁচি না, আর কে কোথা থেকে কল দিয়ে বলছে আমি বলতেছি। তারপর আবার কাজ করতে লাগলাম। রান্নার কাজ কেমন হচ্ছে, তারপর কোথায় মেহমানদের নাস্তা লাগাবে, কোথায় কি আছে কি লাগবে, এইসব দেখতে দেখতে মনে হয় মাথা ঘুরবে। দুপুর হতে আমার কাজ আরো বেড়ে গেল, কারণ এখন মেহমানদের খাওয়ার সময়। তাই কাজের লোকেরা ঠিকভাবে কাজ করছে কিনা তা দেখা, কোন টেবিলে কি লাগবে এটা সেটা। ভাই, আমার বাপের জন্মে এইরকম প্যারাদায়ক কাজ কখনো করিনি। কিছুক্ষণ পরে আবার বরযাত্রী চলে আসলো। তারপর আবার তাদের আপ্যায়ন থেকে শুরু করে খাওয়া দাওয়া সব ভালোভাবে করিয়ে দিলাম। এখন একটু শান্তি মতো টেবিলে বসলাম, কারণ এখন মোটামুটি সব শেষ, বাকি শুধু বিয়ে পড়ানো। কাজী আসলো, বিয়ে পড়াতে লাগলো। হঠাৎ করে আমার গায়ে ঠান্ডা বাতাস আসতে লাগলো। তাই যেই দিক থেকে বাতাস আসতেছিল সেই দিকে তাকিয়ে দেখি জেরিন একটা পাখা নিয়ে বাতাস করতে লাগলো আর বলতে লাগলো, ওরে আমার জামাইটা মনে হয় আজ কাজ করতে করতে শেষ হয়ে যাবে। দেখো এই কয়দিনে কাজ করে কি হাল হয়েছে। এই দিকে আমার নজর গেল তার উপর। কালো একটা 3 পিস পরেছে, মাথাটা হিজাব করা, চোখে কালো কাজল, মুখে কোনো আটা ময়দা নেই, ঠোঁটে কোনো লিপস্টিক নেই, তাতেই অনেক সুন্দর লাগছে। আমি তো ক্রাশ খেয়ে গেলাম। আমি একভাবে তাকিয়ে আছি তার দিকে, আমার জন্য চোখ সরতেই চাইছে না। আমার ভাবতে অবাক লাগে, এত সিম্পল সাজে মেয়েদের এত সুন্দর লাগে, তা জেরিনকে না দেখলে আমি বুঝতামই না। জেরিন একটু লজ্জা পেয়ে বলল, কি দেখো এমন করে? আমি কিছু না বুঝে বলে উঠলাম, তোমাকে দেখি। তো এভরিওয়ান, সবাই নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো, আর সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও। ধন্যবাদ।